আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে দশম অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন এই পর্ব নিয়ে আমরা তোমাদের এই পর্বের যে প্রশ্নগুলো আসে এখান থেকে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তো তাহলে চলো আমরা আগের প্রশ্নগুলো দেখি এবং দেন প্রশ্নগুলো থেকে ধারাবাহিকভাবে অ্যান্সার খোঁজার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হলো যে সকল খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। সকল খনিজকে আমরা আকরিক বলতে পারবো না। আমরা তাহলে কাদেরকে বলতে পারবো এবং কাদেরকে বলতে পারবো না সেটা হচ্ছে মুখ্য বিষয়। বাট এখানে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো অনেকবার এসেছে, তার মানে কি এটা অনেক গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে, খুব ভালোভাবে এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো আমরা এখন দেখি প্রশ্নগুলোতে কি বলেছে। দেখো, আমরা প্রত্যেকটা লাইন পড়বো এবং বোঝার চেষ্টা করবো যে পৃথিবীর ভূপৃষ্ঠ বা ভূগর্ভের বিভিন্ন অঞ্চল থেকে যেসব মূল্যবান ধাতু ও অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ বলে। ফার্স্ট লাইনে আমাদেরকে জাস্ট সিম্পলভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে খনিজ আসলে কি, এবং যে সকল খনিজ থেকে লাভজনকভাবে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ধাতু অধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা হয় সে সকল খনিজকে আকরিক বলে। সো ফার্স্ট অফ অল আমরা খনিজের সংজ্ঞা দিলাম এবং সেকেন্ড লাইনে আমরা খনিজের সাথে একটা আকরিকের রিলেশন দেখালাম যে সকল খনিজ থেকে আমরা ধাতু অধাতু নিষ্কাশন করতে পারি তাদেরকে আমরা আকরিক বলবো। সো তার মানে এই সংজ্ঞা থেকে একটা জিনিস ক্লিয়ার যে আকরিক হতে হলে তাকে অবশ্যই খনিজ থেকে তাকে যেন আমরা নিষ্কাশন করতে পারি। তো দেখো, আমি যদি আকরিক থেকে আমি যদি নিষ্কাশন করতে নাই পারি, খনিজ থেকে আমি যদি ধাতু অধাতুকে নিষ্কাশন করতে না পারি, সেটাকে আমি আর আকরিক বলবো না। আচ্ছা, এবার আসলে আমরা একটা এক্সাম্পল দিই। যেরকম দেখো, লেড ধাতুর একটা আকরিকের নাম হচ্ছে গ্যালেনা। এখান থেকে লাভজনকভাবে আমরা লেড ধাতুকে কি করতে পারি, নিষ্কাশন করতে পারি। তাই গ্যালেনাকে লেড ধাতুর আকরিক এবং লেড ধাতুর খনিজ দুইটাই বলা যাবে। সো আমরা এইটাকে লেড সালফাইডকে লেডের আকরিকও বলতে পারবো, লেডের খনিজও বলতে পারবো, কারণ আমরা এখান থেকে লেড ধাতু নিষ্কাশন করতে পারি। নাম্বার ওয়ান। নাম্বার টু, বক্সাইট কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক, তাই না? সো বক্সাইট অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন করা হয়, অতএব বক্সাইটকে আমরা অ্যালুমিনিয়ামের আকরিক বা খনিজ উভয়ই বলতে পারবো। গেল দুইটা। এবারে আসো, খেয়াল করো, কাদা মাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। খেয়াল করো, কাদা মাটি থেকে কিন্তু আমরা লাভজনকভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি না। সেজন্য কাদা মাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়। লাস্ট কথাটা একটু ভালো মতো বুঝো, কাদা মাটির মধ্যে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, তাহলে এটাকে আমরা খনিজ বলতে পারবো অ্যালুমিনিয়ামের, কিন্তু আকরিক বলতে পারবো না। কেন? কারণ সেখান থেকে কি আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি? অ্যান্সারটা হচ্ছে না। তো যেহেতু আমরা সেখান থেকে নিষ্কাশন করতে পারছি না, অতএব এটা কি হবে? এটা অ্যালুমিনিয়ামের আকরিক হবে না, খনিজ হবে শুধু। তো তার মানে আমরা এই সকল এক্সাম্পল থেকে এটাই বলতে পারি যে সকল খনিজ থেকেই ধাতু, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না তারা শুধুমাত্র খনিজই হবে, তারা কিন্তু আকরিক আর হচ্ছে না। আচ্ছা, গেল ফার্স্ট কোশ্চেন। আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো, যে লেড ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে লেড ধাতু কিন্তু মধ্যম মানের সক্রিয় ধাতু। লেড, আয়রন, জিঙ্ক এরা মধ্যম মানের সক্রিয়। মধ্যম মানের সক্রিয় যারা, এদের ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ প্রসেসটা ফলো করি। মধ্যম মানের সক্রিয় যারা, এদের জন্য কার্বন বিজারণ প্রসেসটা ফলো করা হয়। ওকে, সো এখানে দেখো, খেয়াল করো, এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে এই যে Pb2+ অক্সিজেন 2-, কার্বন 0, এখানে Pb হচ্ছে 0, এটা কার্বন মনোঅক্সাইড হবে, CO হবে। আচ্ছা, তো তাহলে দেখো, এই যে লেডের কার্বন বিজারণ কেন বলা হচ্ছে, কারণ এইখানে কার্বন দ্বারা আসলে লেডের বিজারণটা সম্পন্ন হয়, কার্বনের উপস্থিতিতে লেডের বিজারণটা সম্পন্ন হয়। লেডের এখানে জারণ মান কত? 2+, এখানে জারণ মান কত? 0। তো 2+ থেকে 0 হয়েছে, তাহলে তুমি এখানে বলতে পারো যে লেড অবশ্যই 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, এবং ইলেকট্রন গ্রহণ করাকে আমরা আমাদের জারণ বিজারণের ভাষায় কি বলি? বিজারণ বলি। তো কার্বনের উপস্থিতিতে লেডের যেহেতু বিজারণ সম্পন্ন হয়েছে, এজন্য এটাকে বলা হয় কার্বন বিজারণ। কার্বন বিজারণ। সো লেড একটি মধ্যম মানের সক্রিয় ধাতু, এবং এটাকে আমরা কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা নিষ্কাশন করতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, গ্যালেনা লেড এর আকরিক ব্যাখ্যা করো। ওকে, ফাইন। তাহলে দেখো, খনি থেকে যে সকল মূল্যবান ধাতু বা অধাতু সংরক্ষণ করা হয় তাদেরকে খনিজ বলে। খনি থেকে আমরা যাদেরকে সংরক্ষণ করি এদেরকে আমরা খনিজ বলি। আর যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংরক্ষণ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। সে সকল খনিজকে আকরিক বলে। তো দেখো, এই যে আমরা জানি যে সকল খনিজ থেকে ধাতুটা নিষ্কাশন করা যায় এদেরকে আমরা আকরিক বলতে পারি। তাহলে এই যে লেডের ক্ষেত্রে, লেড সালফাইড থেকে কিন্তু লেড ধাতু নিষ্কাশন করা যায়,
যেহেতু লেড সালফাইড থেকে আমরা লেড ধাতু নিষ্কাশনটা সম্পন্ন করতে পারতেছি, তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি লেড কি হবে, লেড সালফাইড কি হবে, লেড ধাতুর একটি আকরিক হতে পারবে। ব্যাস এই কথাগুলো জাস্ট লিখে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, বক্সাইট এবং গ্যালেনা আকরিক দ্বয়ের মধ্যে তাপ জারণ প্রযোজ্য কোন আকরিকের ক্ষেত্রে? ফাইন, দুইটা ভালো প্রশ্ন। বক্সাইট কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। আর গ্যালেনা কার আকরিক? লেডের আকরিক। গ্যালেনার সংকেত কি? পিবিএস, একটু আগে আমরা সলভ করেছি, লেড সালফাইড। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে যে আমাদের এর মধ্যে তাপ জারণ প্রযোজ্য কোন আকরিকের ক্ষেত্রে? সো আসো আমরা এখন যাচ্ছি। তো বক্সাইট এবং গ্যালেনা আকরিক দ্বয়ের মধ্যে গ্যালেনা আকরিকের ক্ষেত্রে তাপজারণ পদ্ধতি প্রযোজ্য হবে। সো ফার্স্টে কিন্তু আমরা এটাকে নির্দিষ্ট করে দিচ্ছি যে অ্যান্সারটা কি হবে, কার জন্য কাজটা হবে, গ্যালেনা বা লেড সালফাইডের জন্য আমরা আসলে এই আকরিকটাকে মানে এই তাপজারণ প্রসেসটাকে আমরা ব্যবহার করতে পারবো। কারণটা কি? কারণ শুধু সালফাইড আকরিকের তাপজারণ হয়, শুধু সালফাইড আকরিকের তাপজারণ হয়। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড আকরিকে সালফার না থাকায় এতে তাপজারণ হয় না। অপরদিকে গ্যালেনার সংকেত কি? পিবিএস। তাহলে এটার মধ্যে কি সালফার আছে? ইয়েস, এটার মধ্যে সালফার দেখা যাচ্ছে। আর এই দেখো তো বক্সাইডের মধ্যে কোনো সালফার দেখতে পাচ্ছ না? বক্সাইডের মধ্যে দেখতে পাচ্ছি কাদেরকে? অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি, অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি। তো এতে তাপজারণ হয় না। অপরদিকে গ্যালেনার আকরিকের সালফার থাকায় এই সালফাইড আকরিককে বাতাসের উপস্থিতিতে গলনাঙ্কের তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, ফলে সালফাইড খনিজমল অক্সাইড হিসেবে দ্রবীভূত হয়। সহজ হিসাব যদি আমরা তোমাদেরকে এখানে বিক্রিয়াটা দেখাই, এই যে দেখো, লেড সালফাইড প্লাস অক্সিজেন, ফলে কি উৎপন্ন হবে? লেড অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। তো এইটাই বলতেছে যে খনিজ মল হিসেবে, এখানে সালফারটাকে খনিজ মল হিসেবে দেখানো হচ্ছে, সালফারটা আমাদের দরকার নাই। তো খনিজ মল হিসেবে আমরা এখান থেকে কি পাবো? সালফার ডাইঅক্সাইড পাবো, এবং সালফার ডাইঅক্সাইডটাকে আমরা কি করতে পারবো? দূরীভূত করতে পারবো, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডটাকে এখান থেকে আমরা সরিয়ে দিতে পারবো, এখান থেকে আমরা সরিয়ে দিতে পারবো। ওকে, সো গেল এটা। আচ্ছা, এবারে আসো নেক্সট খুব ভালো প্রশ্ন, যে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। আসলেই কিন্তু ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। নাম্বার 1, দেখো, যারা তীব্র সক্রিয় ধাতু আছে, সোডিয়াম বা ক্যালসিয়াম, এরা কি করে? এরা ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে কি করে? বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, তাই না? বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, সোডিয়াম ধাতু ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়, মানে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু বা সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। তো এখানে কি ঘটতেছে? আলটিমেটলি বিজারণ ঘটতেছে। এবারে আসো, যারা মধ্যম মানের সক্রিয়, ধরো লেড অক্সাইড, যারা মধ্যম মানের সক্রিয়, তারা কোন প্রসেস ফলো করে? তারা ফলো করে কার্বন বিজারণ পদ্ধতি। কিভাবে বুঝলাম? এখানে লেডের জারণ মান কত? 2+ বা +2। এখানে লেডের জারণ মান কত? 0। তাহলে দেখো, লেড 2+ থেকে 0 হচ্ছে। তো কি তাহলে লেড আলটিমেটলি কি করছে? লেড এখানে আলটিমেটলি 2টা ইলেকট্রন গ্রহণ করে লেড 0 হচ্ছে, পিবি 0 হচ্ছে। অতএব আমাদের এই যে ধরো আমরা বেশি সক্রিয় ধাতু বা তীব্র সক্রিয় ধাতু এবং মধ্যম মানের সক্রিয় ধাতু থেকে আমরা দুইটা উদাহরণ দিলাম। এখান থেকে একটা জিনিস স্পষ্ট, যে আসলে ধাতু নিষ্কাশন কিন্তু একটা বিজারণ প্রক্রিয়া। এখানে মূল যে ধাতুগুলোকে আমরা নিষ্কাশন করি, এরা মূলত আয়নিত অবস্থায় থাকে। তো ওই আয়নিত অবস্থা থেকে যখন আমরা এদেরকে মুক্ত ধাতুতে পরিণত করতে চাইবো, তখন অবশ্যই এদেরকে ইলেকট্রন দিতে হবে, ইলেকট্রন দিব আমরা। এবং ইলেকট্রন দেওয়া বা ইলেকট্রন গ্রহণ করা, এটা কোন প্রসেসের মধ্যে পড়ে? বিজারণ প্রসেসের মধ্যে পড়ে। এজন্য বলা যায় যে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। ওকে, সো আশা করতেছি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে। আচ্ছা, সো এই যে দেখো, প্রশ্নগুলোর অ্যান্সার করা হচ্ছে। আচ্ছা, এখানেও এক্সাম্পল দিয়েছে, ওই কথাগুলো তারা বলেছে। আচ্ছা, খেয়াল করো, নেক্সট কোশ্চেন, কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন, ব্যাখ্যা করো। সহজ হিসাব, দেখো, অ্যালুমিনিয়াম কি একটা তীব্র সক্রিয় ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এরা। সো আমরা জানি তীব্র সক্রিয় ধাতুদের জন্য তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করা হয়। কার্বন বিজারণ প্রসেসটা ফলো করা হয় যারা মধ্যম মানের সক্রিয়দের জন্য। সো অ্যালুমিনিয়াম যেহেতু মধ্যম মানের সক্রিয় ধাতু না, অতএব অ্যালুমিনিয়াম কেন সে কার্বন বিজারণ প্রসেস ফলো করবে? অ্যালুমিনিয়াম ফলো করবে তড়িৎ বিশ্লেষণ প্রসেস। সো এইখানে কিন্তু আসলে ওই কথাগুলোই বলা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ধাতু, এই যে আমি লাস্ট থেকে কয়েকটা লাইন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে, কিন্তু কার্বন দ্বারা জিঙ্কের উপরের ধাতুসমূহের লবণের বিজারণ সম্ভব নয়। কার্বন দ্বারা তুমি জিঙ্কের আগে যারা আছে এদের বিজারণ কমপ্লিট করতে পারবা না। কেন পারবো না? কারণ তারা বেশি সক্রিয়। জিঙ্ক থেকে আমার মধ্যম মানের সক্রিয় ধাতুর
পয়েন্টগুলো স্টার্ট হয়। আচ্ছা, কেননা এরা নিজেরাই কার্বন অপেক্ষা অধিক শক্তিশালী বিজারক, এর আগের ধাতু যারা আছে এরা কিন্তু কার্বন থেকে নিজেরাই কি শক্তিশালী বিজারক। সুতরাং সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম ধাতু জিঙ্কের উপরে অবস্থিত এবং অ্যালুমিনিয়াম ধাতু কার্বন অপেক্ষা শক্তিশালী বিজারক, তাই অ্যালুমিনিয়াম ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। দুইটা রিজন তারা বলছে। নাম্বার 1, সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম জিঙ্কের উপরে এবং অ্যালুমিনিয়াম জিঙ্কের উপরে হওয়াতে এরা কার্বন অপেক্ষা নিজেরাই শক্তিশালী বিজারক। দ্যাটস ওয়াই এদেরকে আমরা আর কার্বন বিজারণ প্রসেসে যেতে পারি না। এদেরকে নিয়ে আমরা কোথায় যাই? এদেরকে নিয়ে আমরা যাই তড়িৎ বিশ্লেষণ প্রসেসে, এবং সেখানে ধাতুসমূহকে আমরা ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত করি বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। তো অ্যালুমিনিয়ামের জন্য কিন্তু আলটিমেটলি ওই প্রসেসগুলোই ফলো করা হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, খনিজ মল বলতে কি বুঝো? আচ্ছা, সো যেটা বলতেছে যে খনিজ মল বলতে আসলে যেটা বোঝানো হয় যে আমরা যে আকরিকটা উত্তোলন করি মাটির নিচ থেকে, এই আকরিকের সাথে অনেক সময় ময়লা আবর্জনা বা অপদ্রব্য যেগুলো আসলে আমাদের দরকার নাই, আলটিমেটলি এইরকম জিনিসপত্র উঠে আসে। তো এটা তো আসলে আমাদের ধাতু নিষ্কাশন প্রসেসটাকে বাধা প্রদান করে বা বিঘ্ন সৃষ্টি করে, এই জন্য এটাকে আমরা খনিজ মল হিসেবে চিনি। এটা আমরা সহজেই দূর করার চেষ্টা করি। বিভিন্ন প্রসেস এখানে আছে। কি কি প্রসেস? যে রাসায়নিক পদ্ধতি আছে, তারপরে আকরিকের ঘনীকরণ রাসায়নিক পদ্ধতি আছে, ফেনা ভাসমান পদ্ধতি আছে, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি আছে। তো এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটা করি। তো এখানে আসলে আলটিমেটলি কিন্তু ওই কথাগুলো বলা হয়েছে যে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় আকরিকের সাথে আকরিক ব্যতীত, অবশ্যই কিন্তু আকরিক ব্যতীত অন্য যেসব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে সেসব পদার্থকে খনিজ মল বলে। ঠিক আছে, আকরিককে যখন চূর্ণ বিচূর্ণ করে জাস্ট ওই কথাগুলোই। এই যে খেয়াল করো, লাস্ট এক্সাম্পলটা বুঝো। বক্সাইড আকরিককে খনি থেকে তোলার সময় বক্সাইড আকরিকের সাথে খনিজ মল হিসেবে বালি। তার মানে আমার বক্সাইড আকরিকটা কি? Al2O3 2 অণু পানি, এইটা হচ্ছে আমার দরকার। কিন্তু এর সাথে যখন বালু মিশ্রিত অবস্থায় থাকবে সিলিকন ডাইঅক্সাইড, এটাকে তো আমার দরকার নেই। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড বা বক্সাইডের সাথে যখন বালু মিশ্রিত অবস্থায় থাকবে ওই বালুটাকে আমরা খনিজ মল বলবো, যেটা আসলে আলটিমেটলি আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, গেল এটা। নেক্সট প্রশ্ন দেখো, ধাতু মল বলতে কি বুঝো? আচ্ছা, তো বিগালক এবং খনিজ মল মিলিয়ে আসলে ধাতু মল তৈরি হয়। তো খেয়াল করে অ্যান্সারটা কি বলছে। ধাতু মল হলো ধাতু নিষ্কাশনের সময় আকরিক থেকে উৎপন্ন হওয়া অপদ্রব্য যা মূলত বিগালক ও খনিজ মলের মিশ্রণ। এই যেই তাহলে বলে দিয়েছে তোমাকে যে খনিজ মল এবং বিগালকের যে মিশ্রণটা হয় এই মিশ্রণটাকে বলা হয় কি? মিশ্রণটাকে বলা হয় ধাতু মল। আচ্ছা, ধাতুর মল গলিত ধাতুতে দ্রবীভূত হয় না বলে উপর থেকে ধাতু মলকে গলিত ধাতু থেকে আলাদা করা হয়। খনিজ মল ক্ষারকীয় হলে অ্যাসিডিক বিগালক সিলিকন ডাইঅক্সাইড যোগ করা হয় এবং খনিজ মল অ্যাসিডিক হলে তার মধ্যে ক্ষারকীয় বিগালক ক্যালসিয়াম অক্সাইড যোগ করা হয়। সো এখানে একটা সুন্দর একটা কথা বলছে যে আমাদের এই খনিজ মল যদি অ্যাসিডীয় হয় তখন সেখানে আমরা ক্ষারীয় বিকারক যোগ করব, সেটাকে ক্যালসিয়াম অক্সাইড। আর খনিজ মল যদি আমাদের ক্ষারীয় হয় তখন আমরা অ্যাসিডীয় বিকারক সিলিকন ডাইঅক্সাইড আমরা যোগ করব, বিগালক অ্যাসিডীয় বিগালক সিলিকন ডাইঅক্সাইড যোগ করব। ফলে সেখানে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হবে, অম্লত্ব বা ক্ষারত্ব সেখান থেকে দূর হবে এই বিগালকগুলো যোগ করার মাধ্যমে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট ব্যবহার করা হয় কেন? ওকে, খুব ভালো একটা প্রশ্ন। এখন দেখো, অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি? Al2O3। এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডের তাপ গলনাঙ্ক এত বেশি, অনেক বেশি। কত? প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস, এত বেশি তাপমাত্রা। তো এত বেশি তাপমাত্রায় যদি আমরা গলাতে চাই তাহলে আমাদের আসলে কাজটা আসলে করাটা অনেক টাফ হয়ে যাবে। এত তাপমাত্রা উৎপন্ন করা আসলে কঠিন, এবং এত তাপমাত্রা যদি উত্তপ্ত করতেও পারি তার চারপাশের অবস্থাটা আরো বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা কি করি? আমরা এটার মধ্যে ক্রায়োলাইট যোগ করি। কার মধ্যে? এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা ক্রায়োলাইট মিশ্রিত করি। ফলে যেই গলনাঙ্ক আগে ছিল তোমার 2050 ডিগ্রি সেলসিয়াস, সেই গলনাঙ্ক এখন হ্রাস পেয়ে কত হয়ে যায়? 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি আমার কাজটা একটু সহজ হয়ে গেল, আমার অর্ধেকের থেকেও নিচে নেমে আসলো গলনাঙ্ক। তো এই কথাটাই আসলে আলটিমেটলি বলা হচ্ছে। দেখো যে ধাতু নিষ্কাশনের জন্য কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে তরলে পরিণত করতে হয়। অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050, কিন্তু এত বেশি তাপমাত্রায় যে গলনাঙ্কটা তৈরি করা, এত বেশি তাপমাত্রা তৈরি করা আসলে অনেক কঠিন। তাই এর মধ্যে আমরা ক্রায়োলাইট যোগ করি যাতে করে এটার তাপমাত্রা, তো এই যে এই জন্য জাস্ট মূল ব্যাপারটা তো বুঝছো যে আমাদের এই গলনাঙ্কটা আসলে অনেক অনেক বেশি। এত বেশি তাপ প্রডিউস করা আসলে কষ্টসাধ্য শিল্পক্ষেত্রে। তো এই জন্য আমরা কি করি? এটার সাথে আমরা ক্রায়োলাইট যোগ করি যাতে করে গলনাঙ্কটা অর্ধেক বা তার থেকেও কম হয়ে যায়। দেখো 1000 ডিগ্রি হয়ে গেছে বা 800 ডিগ্রি হয়ে গেছে। তো এটা আসলে আমাদের কস্ট যেরকম বাঁচাবে
সময় বাঁচাবে, তাপমাত্রা কমাবে, তো সব দিক মিলে এটার জন্য আমাদের অনেক সুবিধাজনক আর কি এটা যোগ করা। ওকে ফাইন, এবার কি বলছে দেখো, বক্সাইড হতে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি। অ্যালুমিনাকে এই যে NaAlO2 সোডিয়াম অ্যালুমিনেট, যৌগের ফুল নাম সোডিয়াম অ্যালুমিনেট, এটাকে সংক্ষেপে আমরা অ্যালুমিনা এই নামেও আমরা চিনি। আচ্ছা, তো এবারে আমরা যাব দেখো, তাহলে যেখানে কি বলতেছে যে যখন আমরা এই বক্সাইড আকরিকের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তখন এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট বা যেটাকে অ্যালুমিনা নামে চেনা হয় এবং পানি উৎপন্ন করবে। সো এখানে কিন্তু এই কথাগুলোই বলছে দেখো, যে এই যে বক্সাইডের সাথে আয়রন অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, বালি ইত্যাদি খনিজ মূল মিশ্রিত অবস্থায় থাকে। বক্সাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH যোগ করলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যালুমিনেট ও পানি তৈরি করে। আচ্ছা, এবারে দেখো এই যে দেন দেখো পানি তৈরি করে, দেন কি বলছে, গরম সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে বিক্রিয়া করালে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত থাকে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাত্রের নিচে তরণী আকারে অধক্ষিপ্ত হয়। এই যে পাত্রের নিচে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তরণী আকারে কি হচ্ছে, অধক্ষিপ্ত হচ্ছে। সো এখানে আসলে এই কথাটাই বলা হচ্ছে যে বক্সাইড হতে বিনা তৈরি সমীকরণ অ্যালুমিনা দ্বারা আলটিমেটলি, এই যে খেয়াল করো এখানে কিন্তু এই কথাটাই বোঝানো হচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে পৃথকে এনে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। ঠিক আছে, সো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে কি বলা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইডকে কি বলা হয়, অ্যালুমিনা। সো এখানে জাস্ট ফুল প্রসেসটা 3টা ধাপে কাজটা হচ্ছে। ফার্স্ট ধাপে বক্সাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো, কি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যালুমিনেট। সেকেন্ড ধাপে আমরা কি কাজ করতেছি, এই সোডিয়াম অ্যালুমিনেটের সাথে পানি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা তাপ দিব, তখন সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি। তাহলে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এইখানে আসলে এইটার কথাই মূলত প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে। আচ্ছা ফাইন, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, ধাতু নিষ্কাশনের সময় তাপ জারণ করা হয় কেন? ধাতু নিষ্কাশনে কেন আমরা তাপ জারণ প্রসেসটা ফলো করি? সহজ হিসাব, তাপ জারণ প্রসেসটা আমরা তাদের জন্যই করি যাদের কাছে কিন্তু মূলত অক্সিজেন নাই। যে সকল আকরিকের কাছে অক্সিজেন নাই, সালফার আছে বা সালফাইড আকরিক যারা, এদের জন্য আমরা কাজটা করি। তো দেখো, সালফার আর অক্সিজেন মিলে উৎপন্ন হয়ে গেল সালফার ডাইঅক্সাইড, আর লেড আর অক্সিজেন মিলে হয়ে গেল কি, লেড অক্সাইড। তো তাপ জারণ প্রসেসটা মূলত সালফাইড আকরিকদের জন্য করা হয়। এবং আরও যদি সুন্দরভাবে বলি, যে সকল আকরিকদের অক্সিজেন নাই, তারা এদের মধ্যে কি অক্সিজেন আছে, লেড সালফাইড, জিঙ্ক সালফাইড, এদের নিজের কাছে কিন্তু অক্সিজেন নাই, তার মানে এদের জন্য কিন্তু তাপ জারণ প্রসেসটা ফলো করা হবে। সো আসলে এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, ভস্মীকরণ ও তাপ জারণ বলতে কি বোঝো? খুব সুন্দর একটা প্রশ্ন, যে ভস্মীকরণ এবং তাপ জারণ। দেখো, দুইটা বিক্রিয়া দ্বারা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যে সকল আকরিকের কাছে অক্সিজেন আছে, এদেরকে আমরা অক্সিজেন ছাড়া উত্তপ্ত করব, ফলে আমরা ওই ধাতুর বা ওই আকরিকের অক্সাইডটা তৈরি করতে পারবো। জিঙ্ক কার্বনেট, এখানে তো অক্সিজেন আছে, তাপ দাও, জিঙ্ক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে গেল। আচ্ছা, লিমোনাইটকে তাপ দাও, পানিটা আলাদাভাবে বের হয়ে গেল, অক্সিজেনটা আয়রনের সাথে থেকে গেল। সেই যেই যাদের কাছে অক্সিজেন আছে, এদেরকে আমরা শুধুমাত্র তাপ প্রদান করব, এক্সট্রা কোনো অক্সিজেন এখানে সাপ্লাই দেব না। এটাকে বলা হয় ভস্মীকরণ। এবং এই ভস্মীকরণ প্রসেসে কার্বন ডাইঅক্সাইড, পানি, আরও অন্যান্য যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কি হয়, সরে যায়। বাট যে সকল আকরিকের কাছে অক্সিজেন নাই, তারা কি করবে, তাদেরকে আমার অক্সিজেন সহকারে উত্তপ্ত করতে হবে। এবার শুধু উত্তপ্ত করলেই হবে না, অক্সিজেন সাপ্লাই দিতে হবে। যেরকম দেখো, এই লেডের কাছে অক্সিজেন নাই, এখানে জিঙ্কের কাছে অক্সিজেন নাই, আকরিকের মধ্যে অক্সিজেন নাই, ফলে লেড আর অক্সিজেন মিলে উৎপন্ন হচ্ছে লেড অক্সাইড, জিঙ্ক আর অক্সিজেন মিলে উৎপন্ন হচ্ছে জিঙ্ক অক্সাইড। সো এই যে হিসাব নিকাশগুলো আছে, এইগুলো আসলে আমরা অ্যান্সার করার সময় টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করব। টু দ্য পয়েন্ট লিখলে আমাদের মার্কিং ভালো আসবে। এবং আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে বিক্রিয়া যদি দেওয়া যায়, বিক্রিয়া দিব। বিক্রিয়া দিলে টিচাররা আসলে অনেক খুশি হয়, সেখান থেকে মার্কস পাওয়ার চান্সটা আরও অনেক বেশি বেড়ে যায়। ওকে, তো তাহলে আমাদের এই পর্বে দশম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের যে প্রথম পর্ব, এই প্রথম পর্বে আমাদের 12টা প্রশ্ন ছিল, আমরা সেই 12টা প্রশ্নই কমপ্লিট করে ফেলেছি। সো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।